নায়ক তারেক রহমান দীর্ঘ 18 বছর পরে বাংলাদেশের মাটিতে পা দেওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যে সম্বর্ধনা এবং স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে ঐতিহাসিক মঞ্চ তৈরি করা হচ্ছে, সেই মঞ্চের খুব কাছাকাছি থেকে নিজেকে ইতিহাসের সাক্ষী স্বরূপ একটি স্মৃতি ছবি এবং নিজের চোখে পরিদর্শন করার জন্য আমরা এখানে আসছি। হয়তো বা 25 তারিখে এত কাছাকাছি আমরা আসতে পারবো না। সেই আবেগ আপ্লুত জায়গা যেখানে তারেক রহমান দাঁড়িয়ে দেশবাসীকে সালাম এবং শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা জানাবেন, সেই মঞ্চের পাশাপাশি আসতে পেরে আমরা নিজেদেরকে খুব গর্বিত এবং ঐতিহাসিকভাবে এই দিনটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য আজকে এখানে দল মত ঊর্ধ্বে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই পর্যন্ত মঞ্চটি পরিদর্শন করেছে এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর জন্য তারা ব্যাকুল হয়ে অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পলাশ ভাইকে। এখানে বিভিন্ন দূরদূরান্ত বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি নেতাকর্মী এবং সমর্থক ভক্তবৃন্দ এই স্থান পরিদর্শনে আসছে। সারাদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেতাকর্মীর ভিড় এই এলাকায়। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিবিড় পর্যবেক্ষণে আছে অত্র এলাকা, তৎপর আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ। আমরা সেই ঐতিহাসিক মঞ্চটি আপনাদেরকে ঘুরে দেখালাম। ধন্যবাদ সবাইকে। আর ভয় পাওয়ার কোনো রিজন নাই তো। আপনি আমারে মারবেন, আসেন মারেন। হাদির মতো যদি মরতে পারি, আমার 14 পুরুষের সৌভাগ্য আমি যদি হাদির মতো মরতে পারি। আর হাদি তো সারা পৃথিবীতে যে সম্মানটা পাইছে, আমি সারা পৃথিবীতে পাবো কিনা জানি না, কারণ হাদির মতো এত অবদান আমার নাই। তাও শহীদ তো হব, জার্মানিতে আমি অনেক অবদান পাবো। ভাবতেই কেমন লাগে। বাংলাদেশে তো জানি না কতটুকু আমাকে মানুষ ভালোবাসবে। শহীদ হই, আল্লাহর কাছে তো আমি সেই পাবো। আর সবচেয়ে বড় কথা, মৃত্যুটা আমার কাছে খুব সুন্দর একটা ব্যাপার মনে হয়। আমি এই পর্যন্ত 19টা অপারেশন করছি, একা একা বন্ডে সাইন করছি। ইভেন আমার যখন প্রথম হার্ট অ্যাটাক হয়, আমি যখন হাসপাতালে যে রিং পড়তেছি, আমার বাসায় কেউ জানে না। আমি একা হ্যান্ডেল করছি, আমি একা হ্যান্ডেল করতে পারি। আমার কাউরে লাগে না, কারণ আমার আল্লাহ আমার সাথে আছে। আমি প্রচন্ড বিশ্বাসী একজন মানুষ। আমার বিশ্বাসটা অন্য লেভেলের। কারণ আমার আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করে রাখছে তাই হবে, তার এক চুলে দিক ওদিক হবে না। এখন আমার যদি আল্লাহ এই সৌভাগ্যটা আমার কপালে লিখা রাখে যে আমি শহীদ হব দেশের জন্য কথা বইলা, শয়তানকে শয়তান বইলা, ও গড প্লিজ ডু ইট। ঠিক আছে, এইসব কইরা সময় নষ্ট করেন না। আপনারা আপনাদের গর্তটা সেভ করেন। বাংলাদেশ চেঞ্জ হইতেছে, সবাই বুঝতেছে আপনাদের শয়তানিগুলো। আপনারা আপনাদের জায়গা সেভ করেন। আপনাদের দিন শেষ হয়ে আসতেছে। আমারই নিয়ে মাথা ঘামান কেন? আমি কেউ না। বাংলাদেশের যে সাধারণ যে মানুষগুলো আছে আপনার আশেপাশে ঘুরে, আমি তাদের মধ্যেই একজন। আমি কেউ না। আমার থেকে অনেক জ্ঞানী, ভালো বুঝে, শিক্ষিত, অনেক হাই লেভেলের লোকজন আছে যারা আপনার নেত্রীরে গালি দেয় এবং সত্যি কথা বলে, ন্যায়ের কথা বলে। পারলে ওদেরকে থামান, কেন ওদের কথা মানুষ শুনে, আমার কথা কয়জন শুনে? শুধু আমার পিছে কেন সময় নষ্ট করতেছেন বুঝলাম না তো। আর আমার এগুলো বলে লাভ নাই, ভয় পাই না। আমি আমার লাইফে যেসব পুরুষ মানুষ দেখছি যে মানে পুরুষত্ব ছাড়া কাপুরুষ, লাথি দিয়ে আমি এগুলো আমার লাইফ থেকে বাইর করে দিছি। কারণ আমি এই জিনিসটা পছন্দ করি না। তা আপনার কি মনে হয় যে আমি ভীতু টাইপের মেয়ে? আমি যতবার ছুরি কাচির নিচে গেছি, আমি যতবার মৃত্যুর এরকম টোকা দিয়ে চলে আসছি, আপনারা তার ধারে কাছেও যাইতে পারেন নাই। কারে ভয় দেখান? হাসি আসে ভাই। আমি হাদির মৃত্যুতে এমনি আমি খুব কষ্টে আছি, হাসতে কষ্ট হয়, কারণ 2-3 দিন আমার হার্টের অবস্থা খুব খারাপ। এই যে দেখেন হাঁপাই গেছি। আর আপনারা আসলে কল্পনাও করতে পারবেন না আমি কতটা স্ট্রং একটা মেয়ে। মানসিক দিক দিয়ে আমার ধারে কাছেও আপনি আসতে পারবেন না। ওকে, বুকের পাটা লাগে। আমি যে জায়গাটায় আসি দাঁড়ায়, এই জায়গায় দাঁড়ায় থাকতে বুকের পাটা লাগে। এই যে গত শুক্রবারের রাত থেকে আমার হার্টে পেইন। আপনি হলো তো ভ্যাটকায় জায়গায় পড়ে মরে থাকতেন, আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আমি একা হ্যান্ডেল করতেছি। হ্যাঁ আমি জানি আমি অ্যাম্বুলেন্স কল করলে চলে আসবে, বাট আমি চাচ্ছি না এখন হাসপাতাল যাইতে। আই ক্যান হ্যান্ডেল মাই সেলফ, আই ক্যান টেক কেয়ার মাই সেলফ। আমার এসব আজাইরা ভয় দেখায়েন না। আর যত বেশি এগুলো করবেন আমি আরো বেশি করবো। আমার এখানে আবার একটা স্ক্রু ঢিলা আছে, আমার কেউ কিছু না করলে ওটা আমি বেশি করে করি।
আমার দিকে তাকানোর দরকার নাই। আমি যদি ভুল কিছু বলি, অযৌক্তিক কিছু বলি, সেটাই সামনে বললা যান, আমি ভদ্রতার একদম নত শিরে আমি সেটা মেনে নিব। কিন্তু শয়তানকে আমি শয়তান বলবই, অত্যাচারীকে আমি অত্যাচারী বলবই, সেটা কেউ শুনুক আর না শুনুক। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, এটা আমার মাথায় আসতেছিল, এই যে আমরা হাদিকে নিয়ে এখন খুব খুব উতলা, দুঃখ পাচ্ছি, কষ্ট করতেছি, আমরা যারা সাধারণ মানুষ, যারা ভালোবাসি, প্লিজ আপনারা এটা ভুলা যায় না। আমাদের বাঙালির কিন্তু একটা অভ্যাস আছে, আমরা বেশিক্ষণ একটা জিনিসের মধ্যে থাকতে পারি না, মানে চলে যায় মাথা থেকে, এটা চলে যায়। এটা যেন না হয়। যেমন জুলাইতে যা হয়েছে, 24শে জুলাইতে আমি এখনো ওইখানে আটকে আছে, আমি কিন্তু ভুলতে পারি নাই। এটাই হচ্ছে বোধহয় অন্যদের থেকে আমার আলাদা ইয়েটা, আমি পারি না ভুলতে। তো হাদিকে আপনারা ভুলবেন না, ওকে রেসপেক্ট করে, ও যে বাংলাদেশটা দেখতে চাইছে সেই বাংলাদেশটা দেখে যান। আর আমারে ভয় দেখায়ও না তোমরা, আমারে যদি তোমরা শহীদ করতে পারো আমি কৃতজ্ঞ থাকবো, কারণ আমার মরাটা আমার জন্য আনন্দদায়ক, কারণ আমার মার সাথে আমার দেখা হবে, আমার বাবা মার সাথে আমার দেখা হবে। আমি যদি মারা যাই, আমার জীবনের সব শখ আল্লাহ মিটাই দিচ্ছে, আমার আর কিচ্ছু দরকার নাই। সো কাম। সো দলের জন্য এটা অবশ্যই একটা সুখবর যে উনি যাচ্ছেন, দেশের জন্য সুখবর যে একটা বিএনপি বড় দল, এটা বলতেই হবে, জামাতের তুলনায় বড় দল, এবং সেই বড় দলের সেই নেতা যাচ্ছেন, সেটা দেশের জন্য যেরকম একটা ভালো লাগার বিষয়, খালেদা জিয়ার জন্য একটা ভালো লাগার বিষয় যে অসুস্থ অবস্থায় উনি ছেলেকে পাশে পাবেন। আর হচ্ছে যে দলের জন্য, দলের দূরে থেকে একটা নেতৃত্ব দেওয়া আর কাছে গিয়ে নেতৃত্ব দেওয়ার মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা হয়তো ওনার প্রথম অবস্থায় ওনার একটু সমস্যাই হবে, আর হচ্ছে যে সমস্যা হবে হয়তো, সেই সমস্যা হয়তো উনি, কারণ এত বছর উনি বাইরে ছিলেন। আমরা সাধারণত কি করি, আমি লাস্ট বার 8 বছর পরে গেছি, তাতে আমার কাছে সব নতুন মনে হচ্ছে। তো উনি তো অনেক বছর পরে যাচ্ছেন, আবার একটা দল পরিচালনা করেন, তো ওনার ব্যাপারটা মানে খুবই চ্যালেঞ্জিং, এতদিন পরে বাংলাদেশে যাওয়া, আবার একটা দলকে কন্ট্রোল করা, কারণ দল তো নিজের মতো করে এতদিন চলছিল, সবাই বড় নেতা, ঠিক আছে, এখন উনি হচ্ছেন তো সবচেয়ে বড় নেতা। উনি যাওয়ার পরে আসলে দলের কি অবস্থা হয়, সবাইকে কন্ট্রোল করতে পারেন কিনা, আসলে ব্যাপারটা ওনার জন্য খুবই চ্যালেঞ্জিং। বাট আমরা ওনার জন্য শুভকামনা জানাই, এবং আশা করি যে সব কিছু, এবং বিশেষ করে ওনার যে আতঙ্কের জায়গাটা, যে নিরাপত্তার আতঙ্ক, যে হাদি মারা যাওয়ার পরে যেরকম একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গা থেকে তারেক রহমানের জন্য একটা ভয়, মানে অন্যদের যেমন কাজ করে আমাদেরও কাজ করে, যে আসলে তারেক রহমানের সিকিউরিটি, যেমন আমি কিছুক্ষণ আগে একজন থেকে খবর নিচ্ছিলাম যে আসলে উনি যেই প্লেনে যাবেন সেই প্লেনে ওনার সিকিউরিটি ব্যবস্থা ঠিক মতো আছে কিনা, কারণ ওইখানে আমরা জানি যে নর্মাল যাত্রীরা যাচ্ছে, ইভেন মানে হুড়মুড় করে টিকিটের দাম বেড়ে গেছে ওই